আজকে আমরা আবার ক্যাজুয়ারিনে ট্রির তারু দত্তের লেখা থার্ড সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ কবিতা থেকে 20টি ইম্পর্ট্যান্ট পয়েন্টস ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। প্রথম যে পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টাইটেল। তাহলে অরিজিনাল টাইটেল এই কবিতার কি ছিল? আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, এটাই ছিল আসল টাইটেল। পোয়েটস নেম আমরা অলরেডি জেনে গিয়েছি যে তারু দত্ত। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সোর্স। তো আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তারু দত্তের অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান নামক একটা কালেকশন অফ পোয়েম থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। দ্যাট মিনস কাব্যগ্রন্থ। এই কবিতাটা ফার্স্ট পাবলিশড হয়েছিল ইন দ্য ইয়ার 1881, 1881 খ্রিস্টাব্দে। তখন তিনি অ্যাব্রড ছিলেন, অর্থাৎ ফ্রান্সে ছিলেন। নেক্সট আমরা দেখে নেব হোয়াট ইজ দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম। এই কবিতার কনটেক্সট ছিল যে তরু দত্তের অ্যাব্রড থাকাকালীন তার বাড়ির প্রতি বা তার ভাই বোনদের প্রতি তার যে একটা ভালোবাসা সেটা প্রকাশ পেয়েছিল এই কবিতার মাধ্যমে। তিনি অ্যাব্রডে ছিলেন। অ্যাব্রড থাকাকালীন তিনি নস্টালজিয়া হয়ে সেই নস্টালজিয়া বশত এই কবিতাটি লিখেছিলেন। নেক্সট আমরা মেমোরি দেখব যে এই কবিতাটিতে তিনি রিকল করেছেন হার চাইল্ডহুড ডেজ আন্ডার দ্য ক্যাজুয়ারিনা ট্রি। সেই ক্যাজুয়ারিনা ট্রির নিচে তার যে সেই চাইল্ডহুডের ডেজগুলিকে তিনি সেগুলিকে মেমোরাইজ করেছেন। তার চাইল্ডহুড ডেজগুলিতে তার কম্প্যানিয়ন্স সঙ্গী ছিলেন। এই কবিতার মধ্যে আমরা পাবো যে আবজু অ্যান্ড আরু। আবজু ওয়াজ হার ব্রাদার অ্যান্ড আরু ইজ হার সিস্টার। লোকেশন, এই যে আমরা যে ট্রিটার কথা পেলাম, দ্য ক্যাজুয়ারিনা ট্রি, এই ট্রিটা অ্যাকচুয়ালি ছিল কোথায়? অ্যাকচুয়ালি দ্য ট্রি ওয়াজ বাগমারিস গার্ডেন। তাদের যে পৈতৃক বাড়ি ছিল বাগমারি, সেই পৈতৃক বাড়ির বাগানে, এই বাগমারি গার্ডেনে সেই গাছটি ছিল। নেক্সট আমরা দেখে নেব সিম্বল। এই ক্যাজুয়ারিনা ট্রিটা কিসের সিম্বল বহন করছে? দ্য ট্রি সিম্বলাইজেস চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড ইমোশনস। অর্থাৎ তারু দত্তের চাইল্ডহুড মেমোরিজ আমরা দেখতে পাই তার ভাই এবং বোনদেরকে নিয়ে তারা যে খেলা করতেন এবং সেই গাছকে ঘিরে তাদের যে ইমোশনস, সেটাই মূলত এই গাছের দ্বারা তিনি বুঝিয়েছেন, অর্থাৎ সিম্বলাইজ করেছেন গাছটিকে। থিম, আমরা যদি কবিতাটাকে লক্ষ্য করি তাহলে থিম আমরা দেখতে পাবো যে এটা নস্টালজিয়া, ভেরি ভেরি ইমোশনাল পোয়েম। মেমোরি, লস পাবো আমরা এখানে, লাভ দেখতে পাবো, ডেথ অ্যান্ড ইটার্নিটি। অ্যাট লাস্ট দ্য পোয়েট উইশেস টু eternalize the tree. এই কবিতার টোন হচ্ছে ইমোশনাল অ্যান্ড নস্টালজিক। আর আরেকটা বিষয় মনে রাখবো অবশ্যই, এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। তিনি এখানে তার নিজের সম্পর্কেই তিনি কিন্তু বলেছেন, তার নিজস্ব সব স্মৃতি সেটাই তিনি এখানে তুলে ধরেছেন। Nature's role. Nature, especially the tree, gives solace and inspiration in the poem. কানেকশন, এখানে এই কবিতার মধ্যে তিনি দেখিয়েছেন তার যে ডিপ ইমোশনাল বন্ড উইথ দ্য নেচার হার পাস্ট, অর্থাৎ সেই যে গাছের সঙ্গে তার ভাই বোনদের সঙ্গে যে একটা ইমোশনাল বন্ড ছিল,
এবং সেই গাছ অর্থাৎ নেচারের সঙ্গে তার যে ইমোশনাল বন্ড ছিল সেটাই তিনি কিন্তু এই কবিতার দ্বারা দেখিয়েছেন। পারপাস যদি বলি, দ্য পোয়েট ওয়ান্টস দ্য ট্রি টু বি রিমেম্বার্ড ফর এভার, তিনি ইটার্নালাইজ করার কথা বলেছেন কবিতার শেষে আমরা দেখব। ডেথ সিম্বলিজম, দ্য পোয়েম কন্টেইনস রেফারেন্স টু হার ডেথ ব্রাদার অ্যান্ড সিস্টার, এই কবিতার দ্বারা তিনি তার ভাই এবং বোনকেও কিন্তু স্মরণ করেছেন। Poem structure, very important. It's very important for MCQ. The poems consists total 55 lines, that is divided into 5 stanzas. 11 into 5 equal to 55 lines. এই টোটাল লাইন 55টি এবং ডিভাইডেড আছে এই লাইনগুলি 5টা স্ট্যান্জাতে। এখান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আমরা দেখতে পাবো যে সনেটের একটা ধাঁচ এখানে আমরা দেখতে পাবো। সনেট সাধারণত আমরা জানি যে 14 লাইনের একটি কবিতা, কিন্তু এখানে 11টা লাইন আছে। তবে এই যে 11টা লাইন, সে 11টা লাইনকে কবি দুটো ভাগ করেছেন। প্রথম 8 লাইন, যেটাকে আমরা সনেটের নামে জানি অক্টেভ, এবং পরের যে 3 লাইন, সেই 3 লাইনটাকে মনে রাখবে, এটাকে টারসেট বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট টার্ম ফ্রম দিস পোয়েম। রাইম স্কিম, এই কবিতা রাইম স্কিম এ বি বি এ, সি ডি ডি সি, ই ই ই, ভেরি ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ, এই কবিতাটি তিনি লিখেছিলেন ফ্রান্সে থাকাকালীন, তবে তিনি ফ্রেঞ্চ ভাষায় কবিতাটি লেখেননি, তিনি লিখেছিলেন ইংলিশ ভাষায়। ইন ইংলিশ, ইজি টু আন্ডারস্ট্যান্ড, খুবই সহজ সরল ভাষায় তিনি লিখেছিলেন। ফর্ম, মিক্স সনেট স্টাইল, এটা সনেট স্টাইলও দেখতে পাই, আর লিরিক, এই স্টাইলটা আমরা দেখতে পাই উইথ নস্টালজিক মুড। এই ভেরি ইম্পর্টেন্ট 20টি পয়েন্টস, যেখান থেকে আমাদের অবশ্যই কিন্তু পরীক্ষায় MCQ আসতে পারে। এছাড়াও পরবর্তীতে ধাপে ধাপে আরও পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হবে। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।